হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আজকে আমরা ক্লাস 10 এর জন্য নিয়ে এসেছি তোমাদের পর্যায় সারণীর পরের যে চ্যাপ্টার রয়েছে আয়নীয় ও সমযোজী বন্ধন। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন গুলো আজকে আমরা তোমাদের করাবো। তোমরা যদি এইগুলোই ভালো করে প্র্যাকটিস করে যাও, এইগুলোই যদি করো, দেখবে এই চ্যাপ্টার থেকে এর ভেতর থেকে তোমাদের সমস্ত কোশ্চেন আসবে। আর আজকে এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র তোমাদের এমসিকিউ করাবো না, আমরা সমস্ত কনসেপ্ট তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করানোর সময়ই বলে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং তুমি কত অ্যান্সার করতে পারছো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। আর এর আগের পর্যায় সারণীর সমস্ত ভিডিও এবং এমসিকিউ এসএকিউ কনসেপ্ট আমরা বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা ভৌত বিজ্ঞানের টোটাল সাজেশনের প্লেলিস্ট পেয়ে যাবে, এবং যদি এই ধরনের নোটস গুলো তোমরা ডাউনলোড করতে চাও তাহলে সেই টেলিগ্রামের লিংকও তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমরা সমস্ত কিছু ডাউনলোড করতে পারবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। আমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে, প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না। দেখো এই অষ্টক নীতি মানে কি? অষ্টক নীতি মানে হচ্ছে যে কোন পরমাণু শেষতম কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটা অষ্টক নীতি মানা হয়। তাহলে তুমি এখানে ভালো করে দেখো, যদি 20টা তোমার মুখস্থ থাকে তাহলে এখান থেকে তুমি কি জানো? প্রথমে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। তাহলে দেখো হাইড্রোজেনের 1, হিলিয়াম 2, লিথিয়াম 3। তাহলে এখানে দেখো যে লিথিয়াম হাইড্রাইড আছে এটা অষ্টকপূর্ণ নয়। বোঝা গেল? এটা অষ্টকপূর্ণ নয়। দেখো আমাদের 2 নাম্বার কোশ্চেনে কি বলেছে, নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে কি প্রকৃতির বন্ধন উপস্থিত থাকে। তাহলে এট ফার্স্ট তোমাকে জানতে হবে যে সমযোজী বন্ধন কত প্রকার ও কি কি। তাহলে সমযোজী বন্ধন 3 প্রকার। কি কি? এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। এবার এখান থেকে একটা কথা মনে রাখবে যে একটা বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রনের দরকার হয়। তাহলে একটা নাইট্রোজেন পরমাণুর মধ্যে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত থাকে। তাহলে দেখো নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন অণুতে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রনের সংখ্যা কত। তাহলে দেখো নাইট্রোজেন এইভাবে থাকে। তাহলে এট ফার্স্ট তোমাদের প্রথমেই বললাম যে একটা ইলেকট্রন তৈরি করতে দুটি লাগে। তাহলে এখানে 2, 4, 6, তাহলে মোট কটা থাকবে? 6টি ইলেকট্রন থাকবে। নেক্সট কোশ্চেন, প্রদত্ত ধর্মগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? কোনটি? বন্ধনের অভিমুখিতা, এটা হচ্ছে যে সমযোজী বন্ধনের, এটি সমযোজী যৌগের ধর্ম নয়। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কি? সেগুলো তোমার হচ্ছে যে তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য। কারণ তড়িৎযোজী যৌগ মানে এরা কি করে? এরা তড়িৎ পরিবহন করবে, এদের উচ্চ গলনাঙ্ক, আর এরা হচ্ছে যে জলের মধ্যে দ্রাব্য। বোঝা গেল? তাহলে এই সবগুলো হচ্ছে যে তোমার তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য। সমযোজী যৌগের বৈশিষ্ট্য নয় কোনটি? বন্ধনের অভিমুখিতা। দেখো 5 নাম্বার কোশ্চেনে কি বলেছে, সমযোজী দ্বিবন্ধন যুক্ত যৌগ কোনটি। দেখো এখান থেকে তুমি যদি সবগুলো ডায়াগ্রাম আঁকো তাহলে দেখো C2H4 কি হবে? তাহলে আমরা জানি এখানে হচ্ছে যে কার্বন কার্বনের মাঝে তাহলে দেখো কার্বনের কটা করে বন্ড থাকে? তাহলে 4টে করে। তাহলে এই কার্বনে দেখো 1, 2, 3, 4, এই কার্বন দেখো 1, 2, 3, 4। তাহলে এটা কি হলো? এটা হলো C2H4। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে যে এইটা, অপশন সি। এবার এটার যদি তুমি করো তাহলে এটার মধ্যে কটা বন্ড থাকবে? এটার মধ্যে 3টে বন্ড থাকবে। তাহলে এটা কি? এটাকে আমরা বলি, অপশন ডি কে বলি অ্যাসিটিলিন। কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে যে C2H4। এবার দেখো নেক্সট কোশ্চেন, একটি সমযোজী ত্রিবন্ধন যুক্ত যৌগ কোনটি? আগের কোশ্চেনে বোঝালাম, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক। কারণ 5 নাম্বার কোশ্চেনে আমি তোমাদের এটা বুঝিয়ে দিয়েছি, এটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। এবার দেখো নিচের কোনটিতে সমযোজী ধর্ম বর্তমান থাকে? সমযোজী বন্ধন কোনটাতে থাকে? দেখো সমযোজী বন্ধন তুমি এইটা দেখো, এইটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা তড়িৎযোজী। ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী। হাইড্রোজেন ক্লোরাইড, দেখো এইটা কি? এইটা হচ্ছে যে হাইড্রোজেন ক্লোরাইড। এইটা শুধুমাত্র সমযোজী বন্ধন বর্তমান, কিন্তু ব্যতিক্রমী। কেন ব্যতিক্রমী বললাম? কারণ আমরা জানি সমযোজী যৌগ কখনো তড়িৎ পরিবহন করে না, কিন্তু এখানে হচ্ছে HCl একটা ব্যতিক্রমী। তার মানে উত্তরটা কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড। এবার দেখো নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? আয়নীয় যৌগ কোনগুলো? যেগুলো কি করে? যেগুলো জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে সেগুলোকে আমরা বলি আয়নীয় যৌগ অথবা তড়িৎযোজী যৌগ। তাহলে এখানে দেখো এখানে কি হবে? এই দেখো HCl, CH2, NH3, এগুলো কি? এগুলো সবই সমযোজী যৌগ। তাহলে এখানে কি হবে? MgCl2। MgCl2 কি? একটা তড়িৎযোজী যৌগ অথবা আয়নীয় যৌগ।
তারপরে দেখো আয়নীয় বন্ধন গঠিত হয়, আয়নীয় বন্ধন মানে কি তড়িৎযোজী, তাহলে তড়িৎযোজী গঠিত হলে একটা ক্যাটয়ন লাগবে আর একটা অ্যানায়ন লাগবে। তাহলে পর্যায় সারণী যখন তোমাদের আমি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে বা ক্যাটয়ন কাকে বলে না, ইলেকট্রন বর্জন করলে সেটা ক্যাটয়নে পরিণত হয় আর ইলেকট্রন গ্রহণ করলে সেটা অ্যানায়নে পরিণত হয়। তাহলে আয়নীয় বন্ধন কখন গঠিত হবে না, একটি ধাতব ও একটি অধাতব পরমাণুর মধ্যে কি গঠিত হবে, আয়নীয় বন্ধন গঠিত হবে। তার মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? দেখো এইটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে যে কোশ্চেনটা বা যে কনসেপ্টটা তোমাদের বলবো সেই কনসেপ্ট থেকে একটা না একটা কোশ্চেন তোমরা পাবে। দেখো এখানে প্রথমত কি বললাম, আয়নীয় যৌগ, আয়নীয় যৌগকে আমরা আরেকটা কি নামে ডাকি, সেটা হচ্ছে যে তড়িৎযোজী। কি বললাম? তড়িৎযোজী যৌগ। তাহলে তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে একটা উদাহরণ কি, একটা উদাহরণ হচ্ছে যে NaCl। তাহলে NaCl যদি ক্যাটয়ন আর অ্যানায়ন তৈরি করে তাহলে কি হবে, Na++Cl-। তাহলে এখানে ভালো করে মনে রাখবে এখানে অণুর অস্তিত্ব নেই। কি বললাম? অণুর অস্তিত্ব নেই। তাহলে অণুর অস্তিত্ব যেহেতু নেই তাহলে আণবিক ভরের কোনো প্রশ্নই আসে না। তাহলে আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা কি বলি, আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর, সংকেত ওজন এই কথাটা বলি। তাহলে আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি, সংকেত ওজন। বা কোশ্চেনটা ঘুরিয়ে তোমাকে দিতে পারে যে কোন যৌগে অণুর অস্তিত্ব নেই, বা এই রিলেটেড যে কোনো একটা কোশ্চেন তোমাকে দিতে পারে, তাই এটা ভালো করে মনে রাখবে। এবার দেখো নেক্সট, কোন যৌগটির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? দেখো এই যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কার বেশি, এট ফার্স্ট তোমাকে সেটা জানতে হবে। কারণ তুমি যদি আয়নীয় যৌগ আর তড়িৎযোজী যৌগ দুটোই তো সেম, এবার যদি আয়নীয় যৌগ আর সমযোজী যৌগের মধ্যে পার্থক্য করতে দেয় তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্থক্য হচ্ছে যে এইটা, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হবে কার থেকে, সমযোজী যৌগের থেকে। তড়িৎযোজী কি করবে, তড়িৎ পরিবহন করবে, সমযোজী তড়িৎ পরিবহন করবে না, কিন্তু তার মধ্যে ব্যতিক্রম কি, HCl। বোঝা গেল? তার মানে এই যে এর মধ্যে যেটা হচ্ছে যে তড়িৎযোজী যৌগ হবে তার এটা বেশি হবে। তার মানে এর মধ্যে ভালো করে খেয়াল করে দেখো, সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎযোজী যৌগ। তাহলে এটা কি, এটা হচ্ছে যে আমাদের খাদ্য লবণ। এখান থেকে এই সেম কোশ্চেন দিয়ে একটা দেয় যে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও। উত্তর কি হবে, NaCl। অথবা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। কি হবে তখন, H2O, জল। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট কোশ্চেন। দেখো এইটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের যে কনসেপ্টটা বোঝাবো সেটা ভালো করে বুঝে নাও। দেখো এখানে আমি একটা কথা লিখছি, দেখো Al2O3 এটাতে ভালো করে বোঝায়। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে অ্যালুমিনিয়াম 13, তাহলে 2 + 8 + 3, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3। এবার দেখো অক্সিজেন, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 8, 2 + 6, তার মানে এ কটা নেবে, এ দুটি ইলেকট্রন নেবে অক্সিজেন। এ হচ্ছে যে Al3+ হবে, এ কত হবে, A2- হবে। এবার দেখো এটা গেল যোজ্যতা, কারণ এ তিনটে বর্জন করে Al3+ হবে, অক্সিজেনের দুটো লাগবে, ও নিয়ে O2- হবে। তাহলে এগুলো যোজ্যতা, যখন এরা যৌগ গঠন করবে তখন এরা কোনাকুনি গুণ করে। কি বললাম, কোনাকুনি গুণ করে। এই অক্সিজেনের যোজ্যতা কার পাশে বসবে, অ্যালুমিনিয়ামের পাশে বসবে, আর এই অক্সিজেন এর পাশে কার যোজ্যতা বসবে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা বসবে। দেখো অ্যালুমিনিয়ামের পাশে যে 2 আছে, অ্যাকচুয়ালি এই 2 কার যোজ্যতা, অক্সিজেনের। আর এই পাশে যে 3 আছে এটা কার যোজ্যতা, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা। তাহলে এটা যদি বুঝতে পারো এটা খুব ভালো করেই করতে পারবে। দেখো এখানে দুটো মৌল আছে X, এটা কত, 12, তাহলে এটা কত হবে, 2 + 8 + 2, তার মানে দুটো বর্জন করে দেবে। তার মানে এর যোজ্যতা কত, এর যোজ্যতা 2। আবার এখানে Y কত আছে, Y আছে হচ্ছে যে 17, Y17, তার মানে এটা কত হবে, 2 + 8 + 7, তার মানে এ একটা নেবে। তার মানে এ হচ্ছে যে X 2+ হবে আর এ হচ্ছে যে Y- হবে, একটা যেহেতু গ্রহণ করবে। তাহলে এখানে হচ্ছে যে একটা, তাহলে কি বললাম, যার যোজ্যতা তার পাশে না থেকে আরেকজনের পাশে গিয়ে বসে, তাহলে এই কোনাকুনি গুণ কর, কোনাকুনি গুণ করলে কি হবে, X হবে। এবার এটা কোনাকুনি গুণ কর, কোনাকুনি গুণ করলে হবে Y2। তাহলে বুঝতে পারলে উত্তর কি হবে, XY2। তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন বি। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা মুখস্থ করে কখনো হয় না, এটা কনসেপচুয়াল কোশ্চেন। বোঝা গেল? তাহলে এটা ভালো করে করবে। নেক্সট কোশ্চেন, আয়নীয় ও সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ কি হবে, KCN। এটা হচ্ছে যে
রাইট অ্যান্সার KCN। এবার দেখো প্রদত্ত কোন জোড় দুটি আইসো ইলেকট্রনিক, এটা ভালো করে বোঝো। আইসো ইলেকট্রনিক মানে এর মধ্যে কোন, যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় তবে সেটা আইসো ইলেকট্রনিক হবে। আমি তোমাদের বলি, দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে আর্গন কত, আর্গন 18, আমরা কি জানি ক্লোরিন হচ্ছে যে 17। এইবার এখান থেকে এ তো এর ইলেকট্রন সংখ্যা কত 2 + 8 + 7, তাহলে এ তো এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গন হতে চাইবে, তাহলে কি করবে, এই একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হবে, তখন এর ইলেকট্রন সংখ্যা কত হবে 2 + 8 + 8, আর এখানে আর্গনের কত ছিল 2 + 8 + 8। তাহলে দেখো এখানে এই আর্গন আর Cl মাইনাস এরা কি, এরা পরস্পর হচ্ছে যে আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক। তাহলে এখানে ভালো করে দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে নিয়ন হচ্ছে যে 10, তাহলে 2 + 8, আবার অক্সিজেন কত 8, তাহলে প্রথম কক্ষে দুটো পরের কক্ষে 6টা, তাহলে তো দুটো নেবে, দুটো নিয়ে 2 মাইনাস হবে, তখন এর ইলেকট্রন কত হবে 2 + 8, তার মানে এরও ইলেকট্রন সংখ্যা 10, এরও ইলেকট্রন সংখ্যা 10, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। এবার দেখো কোনটি অ্যালকোহলের দ্রাব্য, এইখান থেকে তোমরা ভালো করে মনে রাখবে যে যেগুলো তড়িৎযোজী যৌগ সেইগুলো হচ্ছে যে জলের দ্রাব্য, ধ্রুবীয় দ্রাবক মানে জলের দ্রাব্য, আর যেগুলো হচ্ছে সমযোজী সেইগুলো হচ্ছে যে বেনজিন, ইথার, কেরোসিন এর মধ্যে দ্রাব্য। তাহলে কোনটি হচ্ছে যে অ্যালকোহলের দ্রাব্য, কোনটা হবে, দেখো এই যে এবার কথা হচ্ছে গ্লুকোজ চিনিত জলের দ্রাব্য, এটা ব্যতিক্রম, এটা সমযোজী যৌগ হলে এই দুটো ব্যতিক্রম, তাহলে তোমাদের অপশন কি হবে ন্যাপথলিন, ন্যাপথলিন রাইট অ্যান্সার। নেক্সট দেখো কোনটি সমযোজী যৌগ, তাহলে কোনটি সমযোজী যৌগ, এক কথায় মনে রাখবে যারা ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি করে তারা হচ্ছে যে তড়িৎযোজী যৌগ, আর যারা ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি করে না তারা অসমযোজী যৌগ। তাহলে এখানে দেখো Ca2+ হয়, Mg2+ হয়, Al3+ হয়, তাহলে এই তিনটে কি, এই তিনটে তোমাদের হচ্ছে যে তড়িৎযোজী যৌগ, তাহলে যেটা বেঁচে আছে সেটাই কি অপশন ডি হচ্ছে যে তোমাদের সমযোজী যৌগ। নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত, দেখো এখানে হচ্ছে যে ন্যাপথলিন সমযোজী, গ্লুকোজ সমযোজী, হাইড্রোজেন ক্লোরাইড এরা হচ্ছে যে সমযোজী যৌগ, কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড তো ব্যতিক্রমী। এবার হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে যে NaCl, তাহলে এটা কি, এটা হচ্ছে যে আয়ন দ্বারা গঠিত। কেন, কারণ এটাকে যদি ক্যাটায়ন অ্যানায়নে বিভক্ত করি তাহলে এটা হবে Na++ Cl-, তাহলে তোমাদের এ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ, দেখো এইটা, এইটা এন্ড এইটা, এগুলো কি, এগুলো সবই হচ্ছে যে সমযোজী যৌগ। তাহলে লিথিয়াম হাইড্রাইড এটা কি, এটা হচ্ছে যে তড়িৎযোজী যৌগ, আর এটা কি, এটা হচ্ছে যে অষ্টক সূত্র মেনে চলে না। নেক্সট কোশ্চেন নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কত, এটা অলরেডি আগেই হয়ে গেছে, এটাও তোমাদের হোমওয়ার্ক, এটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। 20 সমযোজী বন্ধন দেখা যায়, কাদের মধ্যে সমযোজী বন্ধন দেখা যায়, দেখো কি বলেছিলাম তোমাদের, যেগুলো ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে সেগুলো সবই তড়িৎযোজী যৌগ, তাহলে এখান থেকে Na+ হবে, এটা Ca2+ হবে, Mg2+ হবে, তাহলে এই যে CH4 এটাই হচ্ছে যে সমযোজী যৌগ, কারণ এর যদি তুমি স্ট্রাকচার রাখো তাহলে স্ট্রাকচারটা এমন হবে, এখান থেকে কোনো ক্যাটায়ন অ্যানায়ন বেরোবে না, এটা কি, এটা হচ্ছে যে CH4 মানে মিথেন, তাহলে এই মিথেনের মধ্যে কি দেখা যায়, সমযোজী বন্ধন দেখা যায়। এবার দেখো নেক্সট কোশ্চেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরূপ একটি কঠিন তড়িৎযোজী যৌগের, এটা তো তোমাদের অনেক আগে আমি বলে দিলাম যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী যৌগ হচ্ছে যে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাদ্য লবণ হিসাবে জানি। আর দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ কি, জল, তাহলে এখানে তড়িৎযোজী যৌগ কি হবে, তড়িৎযোজী যৌগ হচ্ছে যে খাদ্য লবণ। আর যদি বলতো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি সমযোজী যৌগ, তখন কি হতো, তখন হতো H2O। ক্লিয়ার কনসেপ্ট। এবার দেখো নেক্সট প্রদত্ত কোন যৌগটি আয়নীয় হলেও জলে অদ্রাব্য, জলে অদ্রাব্য হবে, তাহলে এখান থেকে তোমাদের কি হবে CaCO3, এর পুরো নাম কি, এর পুরো নাম হচ্ছে যে ক্যালসিয়াম কার্বন। তাহলে ক্যালসিয়াম কার্বন কিসের মধ্যে থাকে, চুনাপাথর, মার্বেল, চক, এইগুলোর মধ্যে কি, এইগুলোর মধ্যে আমাদের কি থাকে, ক্যালসিয়াম কার্বন CaCO3 থাকে। বাড়িতে ট্রাই করে দেখবে যে চকের গুঁড়ো জলের মধ্যে কখনো মিশবে না। এবার দেখো নেক্সট
যে যৌগটিতে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে। প্রথমে এক নম্বরে কোশ্চেন ছিল যে অষ্টক সূত্রের ব্যতিক্রম কোনটাতে ঘটে, সেটাতে আমরা লিখেছিলাম হচ্ছে যে লিথিয়াম হাইড্রাইড, বাট এটা কি হবে, এটা তোমাদের BCl2 রাইট অ্যান্সার হবে। এইটা মনে রাখবে, উদাহরণগুলো মনে রাখবে, কারণ আগেরটাই লিথিয়াম হাইড্রাইড ছিল, এখানে BCl2 আছে। দেখো এখানে অপশন একটু ভুল আছে, এখানে হচ্ছে হবে BCl3, তোমাদের রাইট অ্যান্সার কি হবে BCl3, অপশন টাইপিং মিস্টেক। এবার দেখো প্রদত্ত কোন যৌগ অষ্টক সূত্র প্রযোজ্য, তাহলে দেখো অষ্টক সূত্র কি, অষ্টক সূত্র প্রযোজ্য, এই দেখো এটা অষ্টক সূত্র মেনে চলে না, একটু আগেই তো বললাম লিথিয়াম হাইড্রাইড মেনে চলে না, BeCl2 মেনে চলে না, তাহলে কোনটার ক্ষেত্রে প্রযোজ্য, অ্যামোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, NH3 এর ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট কোশ্চেন, কোনটি জলে অদ্রাব্য, তাহলে জলে অদ্রাব্য কি হবে, CaCl3, এটা কি, এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত, রাসায়নিক নাম কি, ট্রাইক্লোরোমিথেন। নেক্সট দেখো কোন যৌগটির মধ্যে সমযোজী আয়নীয় অসমযোজী বন্ধন থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, আগে আমরা করেছিলাম KCl এর মধ্যে কি থাকে, শুধুমাত্র সমযোজী আর আয়নীয় বন্ধন থাকে, তাহলে এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। নেক্সট CH4 এর মধ্যে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা কতগুলো, দেখো CH4 এর যদি স্ট্রাকচার রাখো তাহলে এরকম, এখানে একটা H, এখানে H, তো কটা বন্ধন আছে, 1 2 3 4, তাহলে রাইট অ্যান্সার তোমাদের কি হবে, অপশন ডি হবে। এবার দেখো 28 কি আছে, কোনটি তড়িৎযোজী যৌগ নয়, তাহলে কোনটি তড়িৎযোজী যৌগ নয়, কি বলেছিলাম, তড়িৎযোজী যৌগ হতে হলে তোমাদের কি করতে হবে, সেখানে ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি করতে হবে, তাহলে এখানে দেখো Mg2 প্লাস Zn2 প্লাস, এখানে K প্লাস। এবার দেখো গ্যাসীয় HCl, এটাই তোমাদের রাইট অ্যান্সার হবে, কারণ HCl একটা ব্যতিক্রমী সমযোজী যৌগ। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ নয়, এবার এখানে বলেছে প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ নয়, তাহলে আয়নীয় যৌগ নয় কোনটা হবে, জল। জল অবশ্যই একটা সমযোজী যৌগ, কারণ এটা ক্যাটায়ন তৈরি করে, এটাও ক্যাটায়ন তৈরি করে, এটাও ক্যাটায়ন তৈরি করে, ক্যাটায়ন তৈরি করে মানে এরা আয়নীয় যৌগ, আর জল একটা সমযোজী যৌগ। এবার দেখো নেক্সট কোশ্চেন, এইটা আমি তোমাদের প্রথমেই ভালো করে বুঝিয়েছিলাম, এটাও তোমাদের হোমওয়ার্ক, তাহলে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে নিচে কোন যৌগটির মধ্যে কোনো অস্তিত্ব নেই, কারণ এটা তোমাদের পুরো কনসেপ্ট আমি আজকে ভালো করে ক্লিয়ার করে দিয়েছি, তাহলে এটা কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের ছিল মোস্ট ইম্পর্টেন্ট 30টা MCQ, আশা করি এই 30টা কোশ্চেন তোমরা করলে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, আর এখন থেকে প্রতিনিয়ত তোমাদের চ্যাপ্টার ভিত্তিক MCQ, SCQ এবং বট কোশ্চেন রেগুলার আসতে থাকবে। তাই যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তার পাশে থাকা সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। আর এই পিডিএফ গুলো ডাউনলোড করতে হলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, যার লিংক তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।